আমরা গতকাল থেকে 30 তারিখ থেকে কলকাতায় আবার ধর্নায় বসছি। 30 তারিখ ধর্না হবে, 31 তারিখ ধর্না হবে, 1 তারিখ ধর্না হবে। মমতার পুলিশকে বলে দিয়েছি, যদি ক্ষমতা থাকে আবার একবার আগুনে হাত দিন। আমিও থাকবো, আমিও 30 তারিখের ধর্নায় থাকবো কালকে ওয়াই চ্যানেলে। সেখানে তো আপনাদের জানা দরকার, সেদিনকে আমরা ধর্না দিয়েছিলাম কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে। যে কটা দাবি ছিল সব কটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপর লাঠি চার্জ করলো, আমাদেরকে লাঠি মারতে মারতে আমাদেরকে পিছন থেকে তুলে আমার প্রান্তীয় ভাইজান, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে লাঠি মারতে মারতে, পেটে লাঠি মারতে মারতে আমাকে নিয়ে গেল লালবাজারে, আর নওশাদ সিদ্দিকীকে নিয়ে গেল জোড়াসাঁকো থানায়। আমরা কেউ জানতে পারলাম না কে কখন অ্যারেস্ট হয়েছি। আমরা যখন কোর্টে গেলাম তখন গুঞ্জন হচ্ছে যে দাদা আপনি এসে গেছে, এরপর জোড়াসাঁকো থেকে আপনার বাংলার বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকীকে আনা হলো। আমরা বলতে চাইছি সেদিন বিজেপির বিরুদ্ধে আন্দোলন ছিল। আসলে ব্যাপারটা তো তা নয়, ব্যাপারটা তৃণমূল তো আরএসএস এর প্রোডাক্ট, নাগপুরের প্রোডাক্ট। 1998 সালে তৃণমূলের জন্ম হয়েছিল এই বিজেপি অঙ্গুলি হেলনে। সেদিন রাজ্যে রাজ্যে কংগ্রেসকে ভাঙার চক্রান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি চেয়েছিল। বিজেপিকে সামনে রেখে তিনি এই বাংলায় বিজেপিকে আবার উপহার দিতে চলেছে। আপনারা জানেন, ফেসবুক দেখেন যে আপনারা জানেন দিল্লির কেজরিওয়াল, কেজরিওয়াল আরএসএস এর প্রোডাক্ট। যখন বিজেপির স্বার্থ শেষ হয়ে গেছে কেজরিওয়ালকে দিয়ে, তখন কেজরিওয়ালকে বলল তুই ভাই জেলে যা, এবার আমাকে দে। বিজেপি দিল্লি দখল করেছে 7-8 বছর পরে। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অপরাধ। আপনি 1998 সালে এই বাংলায় পদ্ম ফুলের চাষ করেছেন, বিজেপিকে এই বাংলায় ডেকে নিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলায় বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে আপনি বিধানসভা লড়াই করেছেন। আর আজও আপনি আরএসএস এর মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, অমিত শাহ আসলে আজও আপনি শাল পাঠান, আজও আপনি মালদার আম পাঠান, কলকাতার রসগোল্লা পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এই বাংলার মানুষ বুঝে গেছে, কারণ নাগপুরে আছে আরএসএস আপনাকে দেবী দুর্গা বলে আখ্যায়িত করেছে। আর আপনি আরএসএস কে বলেছে যে এই ভারতবর্ষে যদি কোন স্বেচ্ছাসেবক গেরুয়া বাহিনী থাকে তাহলে সেটা হচ্ছে আরএসএস। এই বাংলার 8200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায়, আর মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় 14000 আরএসএস এর ক্যাম্প হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিজেপির দালালি করছে, আর এই তৃণমূল মুসলমান পাড়ায় বলছে নওশাদ বিশ্ববিদ্যালয় আর আব্বাস সিদ্দিকী নাকি বিজেপির দালাল। আবার হিন্দু পাড়ায় গিয়ে কি বলছে জানেন কি বলছে? বলছে যে টুপি পরা মুসলমানের দল। আমরা বলতে চাইছি আপনি যাই বলুন, এই আমডাঙ্গার মানুষ শপথ নিয়েছে, এই আমডাঙ্গায় জোড়া ফুল নয়, পদ্ম ফুল নয়, খাম চিহ্নে আবার ভাঙরের পাশে নৌকার পাশে। আপনাদের কাছে অনুরোধ, পুলিশ মিছিল করতে যায়নি, ইটস ওকে, বাইক মিছিল করবো না, কিন্তু পুলিশ একটু উপকার করে দিয়েছে। বলছে আইএসএফ কে আরো শক্ত হতে হবে, নিজের মেরুদণ্ডটা শক্ত করতে হবে। 2021 সালে আপনারা মিছিল করেছে, বুথে বুথে প্রচার করেননি। পুলিশ আজকে র্যালি বন্ধ করে দিয়ে আইএসএফ কে বলছে বাড়ি বাড়ি যাও, আমার মায়েদেরকে বোঝাও। তাহলে পুলিশ আমাদের বন্ধু নয়? পুলিশ আমাদের তো বন্ধু। আমরা 21 সালের পুলিশ দেখেছিলাম, আমডাঙ্গায় 26-এরও পুলিশ দেখছি যে তৃণমূলের নেতারাও পুলিশকে দেখে ভয় পাচ্ছে। এটা শুধু পুলিশের কৃতিত্ব নয়, এটা আমার বাংলার বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী এই কাজটা আমরা করতে পারছি, কারণ আমরা পুলিশকে বলেছি পুলিশ সংবিধান মেনে কাজ করুক, আমরা কিছু বলবো না। তাতে যদি আমার আইএসএফ ফেসে যায়, আমরা আইএসএফ এর পাশে দাঁড়াবো না। আইএসএফ এর নেতার বাড়ি থেকে যদি বউ উদ্ধার হয়, সেটা সত্যি না মিথ্যা অবশ্যই আমরা যাচাই করব, কারণ এই বিরোধীদের অত্যাচারে
আমার আইএসএফের ভাইদের ক্ষমতা নেই বাড়িতে বোমা মজুদ করার। তৃণমূল দিয়ে আসবে, তার বিচার আমরা হাইকোর্ট হবে না, সুপ্রিম কোর্ট হবে। আজকে আপনারা দেখেছেন ভাঙড় থেকে কালিমুল, ওই নুল বেরিয়েছে, কতদিন আটকে রাখবে? সূর্যের আলোকে কি হাত দিয়ে ঢাকা যায়? সত্যকে কি চাপা দেওয়া যায়? এই আমডাঙ্গার মানুষ হাসিম আব্দুল হালিমকে দেখেছে। এই বাংলার এই আমডাঙ্গার মানুষ হিন্দু মুসলমান আদিবাসী দলিত হাসিম আব্দুল হালিমকে 8 বারে নেমে করে পাঠিয়েছে। সেদিন আমডাঙ্গা এশিয়ায় কমনওয়েলথে গিয়ে পরিচিতি লাভ করত। আর এই আমডাঙ্গায় আমি বললে বড় হয়ে যাবে, আমার ছাত্র নেতারা বলে দিয়েছে যে আপনার এমএলএ এখানে 100 দিনের কাজ নেই, এখানকার চাষের জমিগুলো জলে ডুবে গেছে, আবাস যোজনার টাকা তৃণমূলটা ভাগ করে নিচ্ছে, মিড ডে মিলের চালগুলো তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে। চাল চুরি করে তো ওদের জ্যোতিপ্রিয় মল্লিক জেল খেতে এসেছে। আমরা বলতে চাইছি যে রাউতারা মানুষের কাছে আমাদের অনুরোধ, মানুষের সঙ্গে যোগাযোগ রাখা। পুলিশ আমাদের মিটিং বন্ধ করতে বলেনি, মিছিল বন্ধ করতে বলেছে। অর্থাৎ আপনি বাড়ি বাড়ি গিয়ে আমার মায়েদের বোঝান। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অস্ত্র কি জানেন? 500 টাকা ছিল 1000 টাকা হয়েছে, 1000 টাকাটা 2000 টাকা করবে। আমরা বলতে চাইছি আপনি 500 থেকে 1000 করেছে, 1000 থেকে 2000 করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে, যখন আমরা কোন আমডাঙ্গা হাসপাতালে কোনো ট্রিটমেন্ট পাই না, তখন অ্যাম্বুলেন্স করে ট্যাক্সি ভাড়া করে কষ্ট করে হসপিটালে যেতে হয় আর্জি করে। এরকম ঘটনা তো ঘটেছে। বাড়িতে কেউ নেই, বাড়ির একমাত্র উপার্জন করেন, তার পেটে টিউমার হয়েছে, তার হয়তো ক্যান্সার হয়েছে, তার হয়তো কঠিন রোগ হয়েছে, দিনের পর দিন মাসের পর মাস আর্জি করে 2 তলা 3 তলা 7 তলায় ভোট দিয়েছে। আর আমার মা আমার বোন একা আর্জি করে পাহারা দিচ্ছে, রাতের পর রাত যাচ্ছে। একটু ভাবুন, যারা তৃণমূল করছে আর যারা মিটিং এসেছে, ভোটের সময় 500 টাকায় 1000 টাকায় বিক্রি হয়ে যান। আমি জানি একটা মডেল পাউচে বিক্রি হয়ে যান। একটাবার ভাবুন, আপনার মা আর্জি করে বসে রয়েছে, আপনার বাবা 7 তলায় ট্রিটমেন্টের জন্য বেডে শুয়ে আছে, আর এই তৃণমূলের দালালরা আপনার মাকে রেপ করছে। আপনি একবার ভাবুন, এই তৃণমূলরা আপনি আর ক্ষমতায় আনবেন কিনা? যে বোনটা 36 ঘন্টা ডিউটি দিল, তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সে শরীরটাকে একটু এড়িয়ে দিয়েছে। আর মমতা ব্যানার্জির সিভিক পুলিশ, মমতা ব্যানার্জি তাদেরকে পুষে রেখে দিয়েছে। মমতা ব্যানার্জি যে পা প্লাস্টার করেছিল, পা ভাঙেনি, সেই ডাক্তাররা আমার তিলোত্তমা বোনকে 113 জায়গায় কামড় দিল, তাকে রেপ করলো, রেপ করে তার মৃত্যুকে নিশ্চিত করলো। সেদিনই মমতা ব্যানার্জি বুঝে গেছে। কি বুঝে গেছে? 500-1000 টাকা দিয়ে আমার মাকে কেনা যাবে না। আমার নওশাদ সিদ্দিকী বলছে, এই বাংলায় তৃণমূলের নেতারা, তৃণমূলের মন্ত্রীরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। এই ওয়াকফ সম্পত্তি 75,000 বিঘে জমি, এটা যদি উদ্ধার করতে পারি, আমার মাকে 5,000 টাকা ওয়াকফ সম্পত্তি থেকে দিতে পারবো। আমার যারা বেকার যুবক, তাদের কাজের ব্যবস্থা করতে পারবো, আমার বোনের বিয়ের ব্যবস্থা করতে পারবো, আমার রাস্তাটা তৈরি করতে পারবো, আমার এতিমখানাটা করতে পারবো, আমার মাদ্রাসা শিক্ষক নিয়োগ হবে, মাদ্রাসায় বিল্ডিং হবে। আমার নওশাদ সিদ্দিকী চলে গেলেন। বিজেপি যখন পার্লামেন্টে, লোকসভায়, রাজ্যসভায় যখন বিলটা পাস করে নিল, তখন নওশাদ সিদ্দিকী দিল্লিতে চলে গেলেন। দিল্লিতে চলে গিয়ে বিজেপির বিরুদ্ধে মামলা করলেন যে ওয়াকফ আমরা মানছি না, ওয়াকফ আমরা মানবো না, এই বিলকে প্রত্যাহার করতে হবে। 19 সালে বিজেপি যদি কৃষি বিল প্রত্যাহার করতে পারে, উত্তরপ্রদেশের কৃষক, হরিয়ানার কৃষক, মহারাষ্ট্রের কৃষক, গুজরাটের কৃষক দিনের পর দিন যন্ত্র মন্ত্রে তারা অবস্থান করেছে। কেউ গরু নিয়ে গেছে, কেউ ট্রাক্টর নিয়ে গেছে, কেউ নাঙল নিয়ে গেছে, বিজেপিকে পিছু হতে হয়েছে। আর নওশাদ বলছে
আমি দাদা হিসেবে বলছি, নওশাদ বড় একা হয়ে গেছে। এই আমডাঙ্গা থেকে তার পাশে একজন এমএলএ কে পাঠাতে হবে, সে যেই হোক না কেন এই লড়াই আমাদের বুঝে বুঝে গিয়ে দিতে হবে। তৃণমূলের যেই প্রার্থী হোক না কেন, বিজেপি তৃণমূল ভোট ভাগাভাগি করতে চাইছে, হিন্দু ভোট ভাগাভাগি করতে চাইছে। আব্বাস সিদ্দিকী আমাকে পাঠিয়েছে আপনাদেরকে বলার জন্য। আমরা বলতে চাইছি, পুলিশের একটা অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে। পুলিশকে কেউ গালাগালি দেবেন না, কেউ গালাগালি দেবেন না তো। পুলিশ আমাদেরকে আক্ষেপ করেছে, আরে বাবা পুলিশও বুঝে গেছে আমরা অনুব্রত মন্ডল নই, আমরা শেখ শাহজাহান নই, আমরা নওশাদ সিদ্দিকীর সেনা, আমরা আব্বাস সিদ্দিকীর সেনা। এই বাংলায় মন্দিরে যেমন ঘন্টা বাজবে, মন্দিরে শাঁখ বাজবে, মসজিদে আজান হবে, আর আমার মতুয়া ভাইরা বঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমার নওশাদ সিদ্দিকী বলছে মোরা এক বৃন্তে দুইটি কুশল হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমার আব্বাস সিদ্দিকী বলছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই বাংলা দেখতে চাই। তৃণমূল যে চায়ের দোকানে বুঝবে, সেই চায়ের দোকানে কোনো আলোচনা করবে না। তৃণমূল যেখানে থাকবে 500 ফুট দূরে থাকবেন, কারণ তৃণমূল যেমন ষাঁড়কে লাল কাপড় দেখালে কি হয়, কি হয়, গুঁতোতে আসে না। আর তৃণমূল এখন আইসিকে দেখলেই গুঁতোতে আসবে, তৃণমূল আইসিকে দেখলেই গুঁতোতে আসবে। তাই তৃণমূলের নেতাদের সঙ্গে আলোচনা করার থেকে আপনি আমার মায়ের কাছে যান, আপনি আমার বোনের কাছে যান, আপনি আমার চাচার কাছে যান, গিয়ে তাকে বলুন যে নওশাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে ভোট দিতে হবে। এই ভাই আর একটা কথা বলবো, আমি জানতাম না, আমরা জানি হিন্দু মুসলমান, আমাদের হিন্দুদের মধ্যে অনেক ভাগ আছে। আমি জানতাম না মুসলমানদের মধ্যে আহলে হাদিস আছে, তাবলীগ আছে, ফুরফুরা আছে, দেওবন্দ আছে। আমরা বলতে চাইছি দুর্গাপুরে চলে যান, দুর্গাপুরে আমরা কি দেখলাম, আমার যে চাচা গরু বিক্রি করে, দাদার এক মুখ, তার চাচার এক মুখ দাড়ি, সেই গরু বিক্রি করার অপরাধে আমার চাচাকে আটকানো হলো, আমার চাচা দাড়ি ধরে টানা হলো, আমার চাচাকে গরুর যে গোলায় দড়ি থাকে সেই দড়ি দিয়ে বেঁধে টানতে শুরু করলো। তখন কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি যে চাচা আপনি ফুরফুরা নাকি আপনি তাবলীগ না আপনি জামাত, কারণ আপনি মুসলমান, আপনার দাড়ি ধরে টানা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অ্যারেস্ট করছে না। 2026 যত এগিয়ে আসবে মুসলমান সংখ্যালঘুদের মমতা ব্যানার্জি ভয় দেখাতে চাইবে। 24 সালের লোকসভায় মমতা ব্যানার্জি ভয় দেখিয়েছে, ছি এনআরসি হবে, আবার এসআইআর নিয়ে এসেছে, বলছে মুসলমানদের তাড়াবো, তাই নাকি? এই ভারতবর্ষে এই পশ্চিম বাংলার মুসলমান, এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান, তাদের বাড়ি কবরস্থানে 300-400 বছরের তার পূর্বপুরুষ, তার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি কবরস্থানে শুয়ে আছে। আর হয়তো দলিলে ভুল থাকতে পারে না, তার আধার কার্ডে ভুল থাকতে পারে না। আর মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে ভেবেছে 24 সালের মতো বিজেপিকে রোখার নাম করে তৃণমূলে সবাই ভোট দেবে। আমরা বলতে চাইছি এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে, আরএসএস এর হাতে তুলে দিতে চাইছে। আমরা রুখবো, আমরা সেই শপথ নিয়েছি। শুধু একটা কথা বলবো, 1992 সালে ফিরে যান। 1992 সালে আমার বয়স্ক চাচারা আছেন জানেন, এই আমডাঙ্গার বিধায়ক হাসিম আব্দুল আলিম